এই মুহূর্তে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে দুর্ঘটনা কিন্তু শেষ হতে চাইছে না। এবার সেটা দুর্ঘটনা বলবেন এবং তাই নিয়ে রাজনৈতিক চাপানুতোর হবে না, এটা জেনারেলি ভারতে বা পশ্চিমবঙ্গে খুব এটা দেখা যায় না। আমি আজকে দুটো ঘটনা নিয়ে মূলত আলোচনা করব। এক, যেটা ভারতবর্ষের মানুষ জানেন অলরেডি, সেটা হচ্ছে যে বোয়িং এয়ারওয়েজ, যেটা আমাদের ইন্ডিয়ান এয়ারওয়েজে, সেটি একটা ক্র্যাশ করেছে। আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি প্লেন, যেটা ওড়ার সঙ্গে সঙ্গেই প্রায় ক্র্যাশ করেছে। সেই নিয়ে কিন্তু বিরোধীরা যথেষ্ট সুর চড়াচ্ছে যে এই ঘটনা কেন ঘটলো। এবং তার সাথে সাথে আজকে পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুর অঞ্চলে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়েছে। আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি, গত রাতে মানে শেষ রাতে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়, যে অগ্নিকাণ্ডে কার্যত সেই এলাকার বাজারটি প্রায় ধ্বংস হয়ে গেছে। সেখানকার সাধারণ মানুষ, বাজারে যারা পসরা নিয়ে বসতেন, বাজারে যাদের দোকান ছিল, তারা কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই দুই ঘটনাতেই সুর চড়িয়েছে জাতীয় কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গেজি এই নিয়ে একটি স্টেটমেন্ট জারি করেছেন যে বোয়িং এয়ারওয়েজের যে ক্র্যাশ নিয়ে, যে এটা তদন্ত হওয়া উচিত। এবং আমি যখন এই ভিডিওটি করছি, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের একটি দল খিদিরপুরে গিয়েছেন। তারা খিদিরপুরের সমস্ত ঘটনাকে সরেজমিনে দেখাশুনো করছেন। এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আজ আমি পেয়েছি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদকে। প্রদীপ দাকে আমি প্রশ্ন করব। প্রদীপ দা, প্রথম যে ঘটনাটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে বোয়িং এয়ারওয়েজ নিয়ে প্রদেশ মানে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি অলরেডি বলেছেন যে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। কিন্তু এটা নিয়ে তদন্তের কথা তোমরা কেন বলছো? এটা একটা স্বাভাবিক, মানে এটা একটা সামান্য দুর্ঘটনা হতে পারে, এটা নিয়ে তোমরা তদন্তের কথা কেন বলছো? তদন্তের কথাটা এই জন্যই আসছে, বোয়িং A1 787 ড্রিম লাইনার বিমান, এটা হচ্ছে স্বপ্নের বিমান। প্রতিটা নাগরিকের স্বপ্ন থাকে যে বোয়িং 787 ড্রিম লাইনারে চড়বে। এই বিমান আয়ু হচ্ছে 25 থেকে 30 বছর এবং সব থেকে উন্নত মানের আধুনিক বিমান। এই বিমান যে দুর্ঘটনাগ্রস্ত হবে সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে, এবং অত্যন্ত যত্ন সহকারে এই বিমান তৈরি হয়। এই বিমানের দুটি ইঞ্জিন আছে। এবার সাধারণ মানুষ আর কার ওপর ভরসা করবে? ড্রিম লাইনার বিমান, অত্যাধুনিক বিমান, উন্নত মানের বিমান, অভিজ্ঞ পাইলট, যে 4000 ঘন্টা বিমান চালনার অভিজ্ঞতা আছে যে পাইলটের, কো পাইলটের প্রায় 2-2500 ঘন্টা বিমান চালনার অভিজ্ঞতা আছে কো পাইলটের। তারপরেও এই বিমান কি করে দুর্ঘটনাগ্রস্ত হলো? এবং তার সঙ্গে বিমানে 242 জন যাত্রী ছিল, একজন প্রাণ রক্ষা হয়েছে আর 241 জনের মৃত্যু হয়েছে। বাদ বাকিটা মানে প্লেন ভেঙে পড়ার পর যে হোস্টেলে পড়েছে, ডক্টরস হোস্টেলে, সেখানে কর্মচারী, ডাক্তার, পথচারী মিলিয়ে 280 জনের মতো মৃত্যুর খবর এখনো পাওয়া গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, এত অত্যাধুনিক উন্নত মানের বিমান হওয়া সত্ত্বেও এই বিমানটা ভেঙে পড়লো কেন? সাধারণ মানুষের সঙ্গে আমাদেরও কৌতূহল আছে, পৃথিবীর মানুষের সঙ্গে আমাদেরও কৌতূহল আছে, দেশের মানুষের সঙ্গে আমাদেরও কৌতূহল আছে। এই কারণে যে অন্য কোনো বিমান ভেঙে পড়লে আর অন্য প্রশ্ন উঠতো, কিন্তু এটা হচ্ছে AI 787 ড্রিম লাইনার। এখানে বিমান যখন দিল্লি থেকে ছাড়ে আহমেদাবাদে আসে, একজন যাত্রীর ভিডিও আমরা দেখেছি। সেই বিমানে এসি কাজ করছিল না, সেই বিমানে ইলেকট্রিসিটি ভালো করে কাজ করছিল না, সুইচ কাজ করছিল না, পেছনের টিভি সেটাও কাজ করছিল না। সুতরাং ওই বিমানে বসেই আহমেদাবাদে নেমে গেছেন একজন যাত্রী। সেই যাত্রীর ভিডিও ফেসবুক থেকে আমরা জানতে পারছি যে এই AI 787 ড্রিম লাইনার বিমানে যান্ত্রিক ত্রুটি অলরেডি ছিল। এবার সেই যান্ত্রিক ত্রুটিকে সামনে রেখে, সেটাকে আইডেন্টিফাই না করে, সেটাকে রিপেয়ারিং না করে, এবার সেই বিমান আহমেদাবাদের মাটি থেকে উড়লো, টেক অফের 29 সেকেন্ডের মধ্যে বিমানটা ভেঙে পড়ে গেল। এবং জানা যাচ্ছে যে টিভিতেই আমরা দেখছি, সংবাদ মাধ্যমে একের পর এক অভিজ্ঞ পাইলটরা এসে তারা বলছে, সন্দেহ করছে যে দুটো ইঞ্জিনই বিকল হয়ে গেছিল। ড্রিম লাইনারে বিমানের দুটি ইঞ্জিন একসঙ্গে কি করে বিকল হয়ে গেল?
এটা তো সাধারণ মানুষের কাছে প্রশ্ন। এটা আমাদের কৌতূহল যে একসঙ্গে দুটো ইঞ্জিন কি করে বিকল হয়ে গেল। তাহলে কি মেনটেনেন্সের গাফিলতি আছে? তাহলে কি এটার চরম অবহেলার কারণে হয়েছে? এদিন মোদী সরকার মুড়ি মুড়কির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বেসরকারিকরণ করে দিচ্ছে। এয়ারপোর্ট বেসরকারিকরণ হয়ে গেছে, এয়ারলাইন্স গুলো বেসরকারিকরণ হয়ে গেছে, এয়ার ইন্ডিয়া যার দুর্ঘটনা হলো সেটাও বেসরকারিকরণ হয়ে গেল। তাহলে যদি এয়ারপোর্ট বেসরকারি হয়, প্লেন যদি বেসরকারি হয়, তাহলে আমার সিভিল এভিয়েশন মিনিস্টারের কি দরকার? অসামরিক বিমান পরিবহন মন্ত্রী দরকার আছে, সেখানে ক্যাবিনেট মিনিস্টার আছে, মিনিস্টার অফ স্টেট। এটা আলংকারিক পোস্ট। তো বিমান মন্ত্রী রেখে লাভ কি হলো মোদী সরকারের? আমরা তো প্রশ্ন করতে চাই, আমরা তো বিরোধী দল, আমরা দেশের মানুষের সাথে পৃথিবীর মানুষের সঙ্গে আমরাও প্রশ্ন করছি যে এই বিমান দুর্ঘটনা তো কাম্য ছিল না। এই 282 জন 80 জনের মৃত্যু তো কাম্য ছিল না। এটা তো অকাল মৃত্যু। এটা তো রোধ করা যেতে পারতো যদি বিমানের মেনটেনেন্সটা যদি ঠিক থাকতো, বিমানের ত্রুটি যদি ঠিক করে নেওয়া হতো। এখন 29 সেকেন্ডেই বিমান খারাপ হয়ে গেল, এটা হতে পারে? টেক অফ করলো, বিমান স্টার্ট হলো, টেক অফ করলো, 29 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে গেল। এটা তো সব থেকে বড় সন্দেহের প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এবং একটা জিনিস দেখুন, তদন্ত টেকনিক্যালি তদন্ত হচ্ছে, দেশ বিদেশ থেকে বিভিন্ন একাধিক সংস্থা তদন্ত করছে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তদন্ত প্রকাশের আগে ঘোষণা করে দিলেন যে এটা দুর্ঘটনা। অবাক কাণ্ড। অমিত শাহ কি করে এটাকে ঘোষণা করলেন যে দুর্ঘটনা? আমরা অমিত শাহর কাছে প্রশ্ন করতে চাই, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি করে জানলেন এটা দুর্ঘটনা? আপনার কানে কানে কেউ বলে দিয়েছিল দুর্ঘটনা? পাইলট কি আপনাকে ফোন করেছিল? প্রদীপদা, একটা প্রশ্ন আমি তোমাকে এখানে করবো যে আমরা কিন্তু, যদি তুমি শুধুমাত্র লাস্ট 5 বছর দেখো, তার আগেরটাই যাচ্ছি না, আমরা কিন্তু প্রায়শই দেখছি ট্রেন থেকে শুরু করে, ট্রেনে তো মানে অহরহ দুর্ঘটনা ঘটছে, প্লেনে এরকম হচ্ছে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে ওভারঅল যে আমাদের সুরক্ষা ব্যবস্থাগুলো, এবং আমি যদি তার মধ্যে পেহেলগাম ধরি, যেখানে একটা চেকপোস্ট পর্যন্ত ছিল না, যেখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট, কোথাও কি মনে হচ্ছে যে গোটা দেশে যেভাবে মানে যে সুরক্ষা ব্যবস্থাগুলোকে কি কোথাও শিথিল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, যার ফলে এই ঘটনাগুলো আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি? খুব ভালো প্রশ্ন। আপনারা জানেন এটা মোদী সরকারই করেছে। যে প্লেনের ভাড়া আপনি লক্ষ্য রাখবেন, যদি 1 মাস আগে কাটেন একরকম ভাড়া, যদি 3 দিন আগে কাটেন একরকম ভাড়া, দিনের দিন কাটেন তাহলে বেশি ভাড়া। এক একটা বিমানের ভাড়া কোথায় চলে গেছে। কিন্তু যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা প্রশ্নে হচ্ছে শূন্য। যাত্রী সুরক্ষা কেন প্রাধান্য পাবে না? যাত্রী নিরাপত্তা কেন প্রাধান্য পাবে না? ট্রেনের মধ্যেও তো একই অবস্থা। আজকে আমাদের ট্রেনের দুর্ঘটনা দেখেন, উড়িষ্যার দুর্ঘটনা দেখলাম, একাধিক ট্রেনের দুর্ঘটনাগুলো দেখলাম, বহু মানুষের মৃত্যু হলো। আমরা এর আগেও দেখেছিলাম লাল বাহাদুর শাস্ত্রী ইস্তফা দিতে, নীতিশ কুমারকে ইস্তফা দিতে দেখেছিলাম রেলমন্ত্রী হিসেবে। তাহলে রেলমন্ত্রীও অ্যাক্সিডেন্ট হলে দায় নেবে না, বিমানমন্ত্রী বিমানের দুর্ঘটনা ঘটে গেলে 282 জনের মানুষের মৃত্যু হলে বিমানমন্ত্রী দায় নেবে না, কেন্দ্রের সরকার দায় নেবে না। তাহলে যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা দেবে কে? আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন, যাত্রী নিরাপত্তা আজকে প্রশ্নের মুখে, যাত্রীর সুরক্ষা আজকে প্রশ্নের মুখে। তুমি বিমান ভাড়া নিচ্ছ, ট্রেনের ভাড়া নিচ্ছ, তাহলে যাত্রী সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আমরা কুম্ভ মেলার সময় দেখলাম ট্রেন ধরার জন্য পদপৃষ্ঠ হয়ে গেল। একটা ট্রেনের টিকিট কেটে মানুষ রিজার্ভেশন করে যাচ্ছে, তার যাওয়ার ক্ষমতা নেই, দুনিয়ার মানুষ উঠে গেল বগিতে। যাত্রী সুরক্ষা তো প্রশ্নের মুখে। রেলমন্ত্রী কি ইস্তফা দিয়েছে? দেয়নি। তাহলে বেসরকারি এয়ারপোর্ট বেসরকারি, প্লেন বেসরকারি, তাহলে সরকারি মন্ত্রী থাকবে কেন? কেন্দ্র অসামরিক পরিবহন মন্ত্রীর পদত্যাগ করা উচিত। অমিত শাহ দুর্ঘটনা ঘটা বলার কে? প্রদীপদা,
তোমাকে পরের প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে আজকে খিদিরপুরে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে খিদিরপুর বাজারে, এবং সেই বাজারটা এই মুহূর্তে আমরা যা দৃশ্য দেখতে পাচ্ছি টিভি মিডিয়াতে, তা কার্যত একদম ভস্মীভূত হয়ে গেছে। মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার মানুষ অসহায়, এবং কাল রাত থেকেই দমকল সেখানে কাজ করার চেষ্টা করছে, আগুন অনেকটা কন্ট্রোলে এসছে। কিন্তু প্রশ্নটা আমি তোমাকে যেটা করবো, যে এই ধরনের আগুন আমরা প্রথম দেখছি না। আমিও যদি লাস্ট 5 বছরে যাই, আমরা পার্ক স্ট্রিট দেখেছি, তারপরে আমরা হাওড়া দেখলাম, এইটা দেখছি। কোথাও কি পশ্চিমবঙ্গে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি? এটাও, এবং এই যে বাজারটা, এটা কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে ছিল, মিউনিসিপ্যালের তত্ত্বাবধানে এই বাজারটা ছিল, তারপরেও আমরা এই জিনিসটা দেখছি। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এখানেও একটা সুরক্ষার শিথিলতা বা মেনটেনেন্সের অভাব রয়েছে? কি বলবে পুরো ঘটনায়? দেখুন, দক্ষিণ কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে খিদিরপুর বাজার। এই বাজারে খুচরো জিনিসও বিক্রি হয়, এই বাজারে পাইকারি জিনিসও বিক্রি হয়, এবং এই বাজারটা এত বড় বাজার, প্রায় 1500 মতো দোকান খিদিরপুর মার্কেটে আছে। আজ রাত ভোরবেলা, মানে রাত তখন 1:30 বাজে, তখন আগুন লেগেছে বলে শুনেছি। সকালবেলা 6:30 থেকে আমাদের ঘুম ভেঙেছে। খিদিরপুরে আমাদের কংগ্রেসের কর্মীরা আমাকে ফোন করে আমাকে জানিয়েছে। তখনও আমি টেলিভিশন চ্যানেল দেখিনি। পরবর্তীকালে যখন টেলিভিশন চ্যানেল খুলে দেখলাম যে বিধ্বংসী আগুন। এই আগুন 1:30টার সময় লেগেছে। পুলিশে খবর গেছে, দমকলে খবর গেছে। পুলিশ এসেছে দেরিতে, দমকল এসেছে 1.5 ঘন্টা পরে। এটা আমাদের বক্তব্য না, ওখানে ব্যবসায়ীদের বক্তব্য। 1.5 ঘন্টা পরে দমকল এসেছে। দমকল আসার পরে বলছে দমকলের ইঞ্জিনগুলো তেল নেই, কখনো বলছে জল নেই। এরকম করতে করতে আরো কিছুটা সময় গেছে। ব্যবসায়ীরা তেল জোগাড় করে দিয়েছে দমকলকে ইঞ্জিন চালানোর জন্য। সুতরাং আজকে সরকারি যন্ত্র, সরকারি গাফিলতিটা প্রকাশ্যে এসছে। আজকে যদি সঠিক সময় দমকলটা যেত, উপস্থিত হতো, যদি আগুন নেভাতে দমকল কর্মীরা যদি সঙ্গে সঙ্গে পৌঁছতো, আমরা মনে করি যে ক্ষয়ক্ষতিটা আরো কমতো। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ আপনাদের ধারণার বাইরে। শুধু 1300 দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। 1300, জীবনহানির কথা আমরা এখনো শুনিনি, কিন্তু 1300 দোকান ভস্মীভূত হয়ে গেছে। এই 1300 দোকানে পাইকারি জিনিস রাখা ছিল, মানে প্রচুর জিনিস মজুত করা ছিল বাজারে, যেগুলো বিক্রির জন্য দোকানদাররা, ব্যবসায়ীরা মজুত করেছিল। আজকে বলুন তো, 13টা দোকানে যদি 1300 দোকান যদি ক্ষতিগ্রস্ত হয়, পুড়ে ছাই হয়ে যায়, সেখানে কত টাকা ক্ষতি হয়েছে? আজকে কিছুদিন আগে, কয়েক মাস আগে, এটা পুরসভার কাছে হস্তান্তর হয়েছিল, যে পুরসভা টেক অফ করেছিল এই বাজারটা। আজকে মানুষের মধ্যে প্রশ্নের উদয় হয়েছে যে এই ঘটনাটা ঘটলো কি করে, দমকল কেন দেরিতে পৌঁছলো, পুলিশ কেন দেরিতে পৌঁছলো। উপরন্তু দমকলের কর্মীরা, দমকলের অফিসাররা গিয়ে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে যে আপনাদের নামে অভিযোগ জানানো হবে, এফআইআর করানো হবে। এটা কি ধরনের প্রশাসন, আমরা প্রশ্ন করতে চাই। এখানে আমি সরকারি গাফিলতি কথাটা প্রকাশ্যে আসছে, আর যত সময় যাবে এই ঘটনাটা আরো প্রকাশ্যে আসবে। ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ, দমকল পরে দেরিতে পৌঁছানোর জন্য, পুলিশ দেরিতে পৌঁছানোর জন্য। সুতরাং আজকে সকালবেলা 10:30, 11টা পর্যন্ত আগুন জ্বলেছে, আগুন নেভাতে পারছিলেন না দমকল বাহিনী। তো আমরা এলাকা পরিদর্শন করলাম। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আমাদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, জেলা কংগ্রেসের নেতৃত্বরা সকাল থেকে ছিলেন। আমাদের সুপ্রিয় ভট্টাচার্য, রাজেশ পান্ডে, আমাদের সঞ্জীব মুখার্জিরা সকাল থেকে 6টা থেকে ওরা আগুনের কাছে ব্যবসায়ীদের মদত করছিলেন। সুতরাং আমরা যখন গিয়ে পৌঁছালাম, তখন পুলিশ আমাদের ঢুকতে বাধা দিচ্ছিলেন। আমরা ভেতরটা ঢুকে পরিদর্শন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নিজে উপস্থিত ছিলেন। সুতরাং আগামী দিনে আমরা ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীদের পুনর্গঠনের জন্য, ব্যবসায়ীদের দোকান ঘর করে দেওয়ার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। ধন্যবাদ প্রদীপদা। কথা বলছিলাম দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের সঙ্গে। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের অবস্থাটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। নয়
আমরা দেখি মহেশতলার মতো কোনো ঘটনায় সাম্প্রদায়িকতার আগুন, শামশেরগঞ্জে সাম্প্রদায়িকতার আগুন, অথবা এই বাজারগুলোতে আগুন। যাই হোক, আমি সাধারণ মানুষের কাছে এটাই আবেদন করব এবং প্রার্থনা করবো যেন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। এবং আমরা অনেক সময় শুনি বিরোধীরা কোথায়। আজকে আমি ঘটনাস্থলে ছিলাম, হাজরা মোড়েও একটা জমায়েত ছিল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং খিদিরপুরে, সেখানে আমরা বিরোধীদের দেখতে পেলাম। তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন শুভঙ্কর সরকারের নেতৃত্বে, হাজরা মোড়ে জেলা সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে। জাতীয় কংগ্রেস রাস্তায় আছে, কিন্তু আপনাদের চোখ থাকুক মোবাইলে এবং মাইকনের ইউটিউব চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজের ফলো করতে পারেন, তার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।